আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি। আমরা মূলত রিভিশন করছিলাম। তো এই পর্যায়ে আমাদের আজকের অধ্যায়টা হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি, ঠিক আছে? তো এখানে আমাদের যে টপিকগুলো সচরাচর পরীক্ষায় এসে থাকে মূলত এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এরপরে আমরা ডিরেক্ট সিকিউ সলভেই আমাদের সময়টা দিব। তো এখান থেকে আমাদের মূলত যে অংশটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে বিভিন্ন কুয়া সংক্রান্ত ম্যাথ। কুয়া সংক্রান্ত ম্যাথে আমাদের যে পানির ভর বের করা লাগে, পানির ভর বের করতে গিয়ে আমাদের যেগুলো রো বিয়ে সূত্রটা দরকার হয়। দেন আমরা জানি যে ভলিউম, আমরা কুয়া সচরাচর সব ক্ষেত্রে হয়ে থাকে কি সিলিন্ডার আকৃতি। তো সিলিন্ডারের যে আয়তন আমরা জানি কঠিন পথে একটা স্পেসিফিক আয়তন থাকে, তাই না? কঠিন পথের জন্য একটা স্পেসিফিক সাইজ, শেপ, ভলিউম থাকে। বাট তরল পাত্রের ক্ষেত্রে আমরা একটা তরলকে যে পাত্রে রাখবো ঠিক সেই পাত্রের আয়তন সেই দখল করবে। একটা গ্লাসে রাখলে তার আয়তন হবে গ্লাসের আয়তন, একটা প্লেটে রাখলে তার আয়তন হবে প্লেটের আয়তন। মানে তরল পাত্রের জন্য কোনো স্পেসিফিক আয়তন বা ভলিউম থাকে না, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তনটা সে দখল করে। তো এক্ষেত্রে আমরা যেহেতু এটা সিলিন্ডারে যখন রাখা হবে পানিটাকে চৌবাচ্চা বা কুয়া, তো সিলিন্ডারের আয়তনটাই হবে আমাদের এই ক্ষেত্রে পানির আয়তন। পানির আয়তনের যে তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এই যে পানির আয়তনের সাথে যখনই আমরা ভলিউমটা ঘনত্ব বা রোটা গুণ করব, পানির ভর আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা এখান থেকে পাচ্ছি ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, যেটা আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এর সূত্র থেকে পেয়েছি। কীভাবে আসছিল, আমরা যখন কাজ এর সংজ্ঞা বলি, যখন কোনো বস্তুকে বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করা হলে যখন তার স্মরণ হয় তখনই আমরা ফিজিক্সের ভাষায় তাকে কাজ বলি। ওই যে বল প্রয়োগ করা হলো, কতটুকু স্মরণ হলো, দুটার গুণফল করলে আমরা কাজের পরিমাণটা পাই। এখন এফ এর মান আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ হয়, যখন অভিকর্ষীয় ত্বরণ কাজ করবে এফ ইজ ইকুয়াল টু এম জি হয়, এম জি এইচ বা এম জি এস, এভাবে আমরা বলতে পারি। এখান থেকে আমরা এই সূত্রটা পাই, এটা আমাদের লাগে। এরপরে আমরা উলম্ব সরণ যেটাকে বলি বা গড় সরণ যেটাকে বলি, এটার জন্য আমাদের এই সূত্র লাগবে। এই সূত্র আমি এখানে ডিসকাস করছি না, আমি ডিরেক্ট সিকিউতে বললে এটা ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা সূত্র এখানে দরকার হয়, সেটা হচ্ছে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এটা আসছে মূলত আমাদের স্থিতিশক্তি গতিশক্তি দুটো সূত্র আছে। একটা হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ বা পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এম জি এইচ, হ্যাঁ। আরেকটা হচ্ছে কে বা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার, হাফ অফ এম বি স্কোয়ার। আবার এম বি আমরা জানি পি ইজ ইকুয়াল টু এম বি হয় ভরবেগ। এই যে এখানে এম বি প্রতিস্থাপিত করে মূলত একটা এম দ্বারা ভাগ করে পি স্কোয়ার বাই 2m এই সূত্রটা আসছে। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m বা ভরবেগ থেকে আমরা বের করতে পারি আসলে গতিশক্তির ভ্যালুটা। এছাড়াও আমরা যখন ক্ষমতা নিয়ে বলবো পিসগুলো ডব্লিউ বাই টি, ক্ষমতা আমরা তখনই বের করতে পারি যখন কাজকে সময় দ্বারা ভাগ করা হয়। একক হচ্ছে জুল পার সেকেন্ড বা ওয়াট, বা আমরা অনেক ক্ষেত্রে হর্স পার এককটা ইউজ করি। তো 1 হর্স পাওয়ার সময় 743 ওয়াট হয়ে থাকে। আচ্ছা, গেল। এরপরে আমরা যদি এফিসিয়েন্সি সূত্রটা বলি, এফিসিয়েন্সি হচ্ছে ইফেক্টিভ আউটপুট এনার্জি ডিভাইডেড বাই টোটাল ইনপুট এনার্জি। মানে আমরা টোটাল কতটুকু শক্তি পেলাম একটা ইঞ্জিন থেকে এবং আমরা কতটুকু শক্তি দিয়েছিলাম তার যে অনুপাত, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি যেটাই পাবো সেটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। তো আমি একটা কথা বলে রাখি যে আমাদের ক্যালকুলেশন করে, আমরা সূত্রের ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাই এটা হচ্ছে মূলত আমাদের লব্য কার্যকর শক্তি। এটা সবসময় মাথায় রেখো। আমরা একটা ক্যালকুলেশন করব, একটা ইঞ্জিন 60 মিটার উচ্চতায় আমাদের এত কেজি পানি তুলতে পারে। এখানে আমরা ক্যালকুলেশন করি যে পাওয়ার, যে শক্তি, যে কাজ পাই সেটা হচ্ছে মূলত লব্য কার্যকর শক্তিটা। আর যেটা আমরা ইঞ্জিনের গায়ে লেখা থাকে, আমাদের প্রশ্নে দেয়া থাকে, সেটা সচরাচর প্রযুক্ত মোট শক্তি হয়ে থাকে, টোটাল ইনপুট এনার্জি। ওকে, গেল। এরপরে আমরা পেন্ডুলিয়ামের ম্যাথ, মূলত এই জায়গাটাতে আমরা উচ্চতা রিলেটেড কিছু ম্যাথ সলভ করব গতিশক্তি স্থিতিশক্তি নিয়ে। এটা যদি এখানে বলি, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। এখানে সি বিন্দু পর্যন্ত, সি বিন্দু থেকে আমাদের পেন্ডুলিয়ামটা দুলবে। সি বিন্দুতে ব্যাক হচ্ছে 0, হ্যাঁ। দেন এটা বি বিন্দুতে একটা পজিশন দেওয়া আছে, দেন এ বিন্দুতে একটা পজিশন দেওয়া আছে। তো যদি এখানে আমরা দেখি এ জায়গায় ব্যাক ছিল 0, ঠিক আছে। যখনই ব্যাক 0, এই জায়গায় আমরা যদি কাইনেটিক এনার্জি বা ইকে বের করি হাফ অফ এম বি স্কোয়ার দিয়ে, তাহলে এটা আসবে 0, কারণ ব্যাগের মান 0। তাহলে এই অবস্থায় যা শক্তি পাবো সবটুকু হচ্ছে আসলে মূলত পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এম জি এইচ দিয়ে আমরা বের করবো, তাই না? এম জি এইচ। তাহলে আমি যদি বলি সি বিন্দুর জন্য টোটাল শক্তি এম জি, বিভব শক্তি হচ্ছে ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম জি এইচের জন্য এইচের মান কত? তাহলে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবা যে এম জি এইচ পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির যে হাইট বা উচ্চতা, এটা হচ্ছে
বস্তুটা মাটি থেকে কতটুকু উপরে আছে সেই উচ্চতা। আই রিপিট, পটেনশিয়াল এনার্জির জন্য যে উচ্চতা আমাদেরকে বলবে ওটা হচ্ছে মূলত মাটি থেকে কতটুকু উপরে আছে সেটা। ওকে, কারণ এক্ষেত্রে আমাদের আরেকটা এইচের সাথে পরিচিত হতে হবে যখন আমরা হাফ অফ এম বি স্কোয়ারের জন্য বি স্কোয়ারটা বের করতে যাব, তখন তো এক্ষেত্রে গোলানোর একটা সুযোগ থাকে। তাহলে ইপিজিগল টু এম জি এইচ হলো, এইচ হলো যতটুকু উপরে আছে একটা বস্তু সেটাই হচ্ছে এই এইচ। এবং এক্ষেত্রে আমরা এইচটাকে এ এন দ্বারা বলেছি, এই জায়গায় আমরা স্পেসিফিক কোনো মান না ধরে আমরা যদি এ এন দ্বারা বলি তাহলে সুন্দর হয়। তাহলে এম জি এ এন লিখি, দেন গতিশক্তি কে জিরো, কারণ আমরা জানি বি ইজ ইকুয়াল টু জিরো, মোট শক্তি হবে এম জি এ এন। এম জি এ এন এর সাথে জিরো যোগ করলে এম জি এ এন হয়। এরপরে যদি আমরা দেখি বি বিন্দুতে, দেখো বি বিন্দুটা মাটি থেকে এ এম উচ্চতায় আছে, মাটি থেকে এ এম উচ্চতায় আছে। এবং এটা কতটুকু নেমে আসলো, এটা ছিল আগে এতটুকু উচ্চতায় ছিল, এখন চলে আসছে এতটুকু উচ্চতায়, তার মানে এন এম পর্যন্ত নেমে আসলো, এন এম পর্যন্ত নেমে আসলো, ঠিক আছে, বা এম এন পর্যন্ত নেমে আসলো। তো এই জায়গায় আমরা মনে রাখতে হবে যে একটা পেন্ডুলিয়াম ঘুরে, এই জায়গায় পেন্ডুলিয়ামটা মূলত এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবে, তাই না, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবে। এটা এই বিন্দু থেকে এই বিন্দুতে আসে, যে যতটুকু ব্যাগ প্রাপ্ত হবে সেটা হচ্ছে মূলত তাকে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, এখান থেকে একদম স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়, অভিকর্ষের টানে যেখানে পড়বে তার যে ব্যাগ হবে সেই ব্যাগটাই মূলত এই জায়গাটাতে। তো এটা একটু মাথায় রেখো, এটা মূলত এইখানে পড়লে যতটুকু ব্যাগ প্রাপ্ত হবে এখানে আসলে ঠিক সেম ব্যাগ প্রাপ্ত হবে। তো আমরা ব্যাগের জন্য সূত্র জানি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এই জায়গাটাতে আমাদের ইউ স্কোয়ার যেহেতু শূন্য, তাই আমরা টু জি এইচ ইউজ করতে পারি। টু জি এইচ, জি এর মান আমরা জানা আছে 9.8, এইচের জন্য কতটুকু নামলো, তাহলে এখানে এই এইচ হলো সে কতটুকু নামলো, সেটা মানে এতটুকু নামার পরে তার ব্যাগ কত হলো, এই জায়গায় এম এন পর্যন্ত নামলো বা এন এম পর্যন্ত নামলো, আমরা এটাই বসাবো। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের সি বিন্দুর জন্য গেল। এবার বি বিন্দুর জন্য এম জি এইচ এ এম, যেহেতু এম পর্যন্ত নামলো, দেন আমরা হাফ অফ এম বি স্কোয়ার দিয়ে গতিশক্তিটা বের করি। দেন এখানে হয় হাফ অফ এম বি স্কোয়ার, বি স্কোয়ারের মানটা বসাই দিলে এই জায়গাটাতে আমরা ব্যাক বের করতেছি। বিভব শক্তি এম জি এ এম হয়, কারণ কতটুকু উপরে আছে, এই যে এম জি এম হলো কতটুকু উপরে আছে সেটা। দেন আমরা বিভব শক্তির জন্য ব্যাক বের করতেছি, ব্যাক বের করার জন্য বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এখানে এম এন পর্যন্ত যেহেতু নামবে টু জি এম এন, দেন আমরা এম জি এম এন পাই। তখন যদি আমরা যোগ করবো, এই জায়গায় এম জি আছে, এই জায়গায় এম জি আছে, এম জি কমন থাকে কি এম এন প্লাস এ এম, এম এন এবং এ এম যোগ করো, এই যে এম এন, এই যে আমি এই যে এম এন এবং এ এম যোগ করলে আলমিলে পুরোটা পাবো এ এন, ঠিক আছে, তাহলে এটা হবে এ এন। এরপরে এ বিন্দুতে আসো, এ বিন্দুতে বিভব শক্তি কত, এখানে আমাদের যে এ বিন্দুটা মাটির সাথে লাগানো, এটা মাটির কতটুকু উপরে আছে, নিশ্চয়ই 0 মিটার উপরে আছে, কারণ এটা মাটির সাথে লাগানো একটা বিন্দু, এটা মাটি থেকে 0 মিটার উপরে আছে। যেহেতু মাটি থেকে 0 মিটার উপরে আছে, তাই এটার বিভব শক্তি হবে 0, এম জি এইচ এর সূত্র দিলে আলটিমেটলি 0 আসে। দেন গতিশক্তি হাফ অফ এম বি স্কোয়ারে, এটা কতটুকু দূরত্ব নামার পরে ব্যাক কত হবে এটা আমাদের বের করতে হবে। এটা কতটুকু দূরত্ব নামলো, এতটুকু পরিমাণ নামবে, একদম এ এন পর্যন্ত নামবে, সে এ এন পর্যন্ত নামবে। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, ইউ স্কোয়ার না দিলে টু জি এইচ হয়, টু জি এইচ কত হয়, এইচ হবে এ এন পর্যন্ত, এই টু জি এ এন হয়, ঠিক আছে। এখন ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার যদি বসাই, হাফ অফ এম বি স্কোয়ার, এখানে হাফ অফ তাহলে হয় এম টু জি এ এন, এই যে এখানে আমাদের টু টু কাটা গেলে আলটিমেটলি আমাদের অংশটা চলে আসে এম জি এ এন আমরা পাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল যে বিভিন্ন বিন্দুতে আমরা যখন একটা বিন্দুকে ছেড়ে দিব একটা উচ্চতা থেকে একটা বস্তুকে, তাহলে আমরা বিভিন্ন উচ্চতায় তার যে শক্তি সংরক্ষণশীলতা নীতি, গতিশক্তি স্থিতিশক্তির যে যোগফল, এটা সবসময় সমান হয়, ঠিক আছে। তো এই রিলেটেড ম্যাথ কিন্তু আমাদের আসে। এখন আমরা ডিরেক্ট সিকিউতে যাই, তাহলে আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো এখানে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, আচ্ছা, তো এখানে আমাদের 2 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে 80 কেজি বড় একজন লোক 20 কেজি বড় একটা বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের
একটি মই দিয়ে দালানের ছাদে উঠল। ওকে, মইটি অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে দালানের ছাদে লাগানো ছিল। তাহলে একজন ব্যক্তির বর দেওয়া আছে 80 কেজি, উনি 20 কেজি বরের একটা বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের একটা মই দিয়ে দালানের ছাদে উঠল। এটা অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল। তো লোকটি কর্তৃক কৃত কাজ বের করতে হবে। টোটাল কাজ কতটুকু হলো ওটা আমাদের বের করতে হবে। তো আমরা একটাই সূত্র জানি, সেটা হচ্ছে W=Fs। W=Fs সূত্রটা আমাদের জানা আছে। F সমান আমরা বলতে পারি mg, যেহেতু এখানে উচ্চতা তাই আমরা h দিতে পারি, W=mgh। এখানে আমাদের m এর মান জানা আছে, তাহলে উনি বলতেছে 80 কেজি ব্যক্তির বর আর 20 কেজি উনি যে বস্তু 20 কেজি বস্তু নিয়ে উপরে উঠতেছে, তাহলে টোটাল 100 কেজি হয় তার মাস বা ভর। জি 9.8 জানা আছে, একমাত্র জানা নেই আমাদের এইচ এর মানটা আমাদের জানা নাই, এইচ এর মানটা আমাদের বের করতে হবে। তো এখানে সব সময় একটা কথা মাথায় রেখো যে আমাদের স্মরণটা হবে সবসময় উলম্ব স্মরণটা আমাদের কাজের ক্ষেত্রে আসবে। এক্ষেত্রে আমরা যে কাউন্ট করবো এটা হচ্ছে উলম্ব স্মরণ। তো এটা আমরা তো জানি যে আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি উপরে, আমাদের এক্ষেত্রে দুটো উপাংশে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। ভেক্টর অধ্যায়ে উপাংশের বিস্তারিত আলোচনা আছে, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার আছে এখন। তো আমাদের উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশ, আমরা যখন একটা সিঁড়ি দিয়ে উপরে উঠি, আমাদের উলম্ব উপাংশ যখন বেশি হয় তখন আমাদের উঠতে বেশি কষ্ট হয়। যখন সিঁড়ির খাড়া বেশি হয়, একটা সিঁড়ি যখন অধিক খাড়া থাকে তখন উলম্ব উপাংশ অনেক বেশি হয়, ফলে আমাদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়। যখনই আমাদের সিঁড়িটা ডিগ্রি কমানো হয় বা একটু আমাদের কোণ যে আছে, কোণটা যদি অনুভূমিকের সাথে কোণটা কমানো হয়, আলটিমেটলি আমাদের ওই যে অনুভূমিক উপাংশটাকে বাড়িয়ে দিয়ে উলম্ব উপাংশটা কমিয়ে ফেলা হয়, ফলে আমাদের যে কাজ বা যে আমাদের শক্তি কম খরচ হওয়া এটা আমরা বুঝতে পারি। তো আমরা দেখতে পারি যে আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি তখনই কিন্তু আমাদের কষ্ট হয়, বাট আমরা যখন 5 তলায় উঠে ওখানে অনুভূমিকভাবে হাঁটা শুরু করি তখন কিন্তু আমাদের আর কষ্ট হয় না। আমরা মাটিতে যেভাবে সচরাচর হাঁটি ওরকমই আমাদের ফিল হয় 5 তলার উপরে হাঁটা। তার মানে আমাদের এটা নির্ভর করে যে আমরা উলম্বভাবে কতটুকু স্মরণ করছি, সেটা উলম্ব উপাংশ যত বেশি ওই ক্ষেত্রে আমাদের কষ্টের পরিমাণটা তত বেশি। এখানে মাথায় রাখবা, উনি যে সিঁড়ি দিয়ে উঠতেছে, সিঁড়ি কিন্তু অনুভূমিকের সাথে কোণ করা, হ্যাঁ। তো এক্ষেত্রে আমাদের উলম্ব উপাংশ কিন্তু দুটা, একটা হচ্ছে অনুভূমিক, একটা হচ্ছে উলম্ব। আমাদের উচ্চতা কাউন্ট আমরা 40টা ধরবই না, আমরা এখানে ময়ের দৈর্ঘ্যটা ধরবই না, আমরা ডিরেক্ট এই ময়ের দৈর্ঘ্য দেখে পিথাগোরাসের সূত্র দিয়ে ডিরেক্ট যে উলম্ব উচ্চতাটা বের করতে পারলেই হবে, কারণ আমরা জানি কাজ হবে উলম্ব বরাবরে। তো এই জায়গায় আমরা পিথাগোরাস যে সূত্র দিয়েছিলেন, আমরা এখানে যদি সাইন থিটার সূত্রটা ইউজ করি তাও চলবে। এখানে আমাদের যেহেতু একটা কোণ জানাই আছে, সাইন থিটা সূত্র ইউজ করলে সহজে মিলে যাওয়ার কথা, যেহেতু একটা কোণ জানা আছে। তো 40 ডিগ্রি জানা আছে, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এইচ এবং অতিভুজ হচ্ছে L=40। দেন আমরা এইচ এর ভ্যালু বের করতে চাইলে আমরা হয়ে যায় 25.71। তাহলে আমাদের এইচ এর ভ্যালু বা হাইট বের হয়ে গেছে। আমরা যে সূত্রে বসা দিলে কাজ শেষ, W=mgh সূত্রে বসা দিলেই হয়ে যাচ্ছে। এরপরে দ্বিতীয় কোয়েশ্চেনে বলা হচ্ছে মইটির দৈর্ঘ্য যদি 60 মিটার হয়, অনুভূমিকের সাথে কত কোণে স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে এবং এই ক্ষেত্রে কি কোনো সুবিধা পাওয়া যাবে কি না। ওই যে আমার কথাটাই আসলে মূলত এই জায়গায় আবার রিপিট করছে যে এক্ষেত্রে মইয়ের দৈর্ঘ্যটা 60 মিটার করে 40 মিটার থেকে 60 মিটার করে দেওয়া হলো, 40 মিটার থেকে 60 মিটার করে দেওয়া হলো। অনুভূমিকের সাথে তাহলে কত কোণ পাওয়া যাবে, কত কোণে স্থাপন করলে 60 মিটারটা হবে, এটা আমরা বের করব। তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে হবে কাজ হবে একই পরিমাণে, যেহেতু দূরত্ব একই, কিন্তু আমাদের এক্ষেত্রে যে কোণের চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আগে ছিল 40 মিটারের মই, এখন হবে 60 মিটারের মই। ওকে, এক্ষেত্রে কোনো সুবিধা পাওয়া যাবে কি না এটা আমাদেরকে যাচাই করতে হবে। এই ক্ষেত্রে যখন আমাদের খাড়াটা কমে আসছে, সিঁড়ি যখন 40 মিটার তখন একটা কোণ ছিল, কত ডিগ্রি কোণ ছিল, 40 ডিগ্রি। সিঁড়ি যখন 60 মিটার তখন কোণের পরিমাণটা অবশ্যই কমে আসবে, তখন কোনো সুবিধা আদৌ পাওয়া যাবে কিনা এটা আমাদেরকে গাণিতিকভাবে একটু দেখাই দিতে হবে। তো এই জায়গায় আমরা যদি বলি খুবই সহজ গাণিতিক, এটা আমাদের যে গাণিতিকভাবে যেটা ফলাফল নিয়ে আসতে হবে ওটা, এখানে শুধুমাত্র আমাদের টিটা বের করতে পারলেই চলবে। হ্যাঁ, এখানে আমাদের তো দেওয়া আছে যে 60 মিটার করে ফেললো এই যে আমাদের মইটাকে, তাহলে অতিভুজের এখন মান হবে 60 মিটার। টিটাটা জানি না, এইচের ভ্যালু তো আগের মতোই আছে, এইচের ভ্যালু আমরা বের করেছি আগে 25.71, এবং এখান থেকে টিটার ভ্যালু আমরা বের করতেই পারি। টিটার ভ্যালু হচ্ছে আমরা সাইন থিটার সূত্র দিয়ে
লম্বাবে ত্রিভুজ, এখানে আমাদের থিটার ভ্যালু আসে 25.37 ডিগ্রি। তার মানে যখন এটা 60 মিটার ইউজ করা হলো তখন আমাদের থিটার পরিমাণটা 40 ডিগ্রি থেকে কমে গিয়ে 25-এ চলে আসলো, এবং এখানে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে, যেহেতু উলম্ব সরণ একই, আলটিমেটলি একই পরিমাণ কাজ সম্পাদিত হবে যদি মৈত্রিক অনুভূমিকের সাথে 25.37 ডিগ্রি কোণ স্থাপন করা হয়। এক্ষেত্রে লুকটির ওজন F = mg খাড়া নিচের দিকে ক্রিয়া করে। ঠিক আছে, আমরা জানি লুকের ওজন সবসময় খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। এই ওজন বরাবর উপাংশে বিভক্ত হবে। F = cos θ লম্ব বরাবর ক্রিয়া করবে, প্রতিক্রিয়া বল নিষ্ক্রিয় হবে। অপরটি F = sin θ মই দৈর্ঘ্য বরাবর নিচের দিকে ক্রিয়া করবে। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে আমাদের দুটো উপাংশ কাজ করবে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবে, একটা হচ্ছে F sin θ, একটা হচ্ছে F cos θ, এবং F cos θটা হচ্ছে একদম লম্ব বরাবর ক্রিয়া করবে এবং প্রতিক্রিয়া বল নিষ্ক্রিয় হয়ে যাবে, প্রতিক্রিয়া বল নিষ্ক্রিয় হয়ে যাবে। অপরটি হচ্ছে F sin θ মই দৈর্ঘ্য বরাবর ক্রিয়া করবে, যেটা তাকে সামনের দিকে নিয়ে যাবে। F sin θ যত কম হবে লুকটি উপরের উঠা তত সহজ হয়ে যাবে। বলেছি F sin θ যত কম হবে, F sin θ যত কম হবে লুকটি তত সহজে উপরে উঠে যাবে। ঠিক আছে, তো F sin θ এর মান, তাহলে F sin θ খেয়াল করো, F sin θ এর ভ্যালুটা কমাইতে হবে আমাদের এখন টার্গেট F sin θ এর ভ্যালুটাকে কমানো। F sin θ এর ভ্যালু কখন কমবে? যখন θ এর ভ্যালু বাড়বে নাকি কমবে? তাহলে θ এর ভ্যালু, θ 0 আমরা জানি 0, θ 0 0, θ এর ভ্যালু যখন 15, 30, 60, 90 যখন বাড়াতে থাকবো আমাদের এই ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকে। একদম θ = 90 হলেই sin θ এর ভ্যালু কত হয়ে যায়? 1, যেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। θ এর ভ্যালু যখন 90, sin θ এর ভ্যালু হচ্ছে 1, যেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। তাহলে F sin θ এর একদম লোয়েস্ট মান হচ্ছে 0, বাট 0 ডিগ্রিতে আমরা কোনো সিঁড়ি বানাইতে পারবো না। এক্ষেত্রে আমাদের কাজ যেটা হইলো সেটা হচ্ছে 40 ডিগ্রি থেকে কমে 25 পয়েন্ট সামথিং করলো। তাহলে এক্ষেত্রে অবশ্যই আমরা F sin θ কমে আসলো। F sin θ যত কম হবে তত সহজ আসলে লুকটা উপরে উঠতে পারবে অবশ্যই। তাহলে এক্ষেত্রে পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে আমাদের টিটা, সেহেতু লুকটি উপরে ওঠা অবশ্যই উঠতে কম কষ্ট হবে। হ্যাঁ, গেল। তাহলে এই টাইপটা আশা করি পারবা। এখন আমরা একটা যদি চৌবাচ্চা রিলেটেড ম্যাথ সলভ করতে পারি তাহলে আশা করি বিষয়টা ভালো হয়। তো এই জায়গাটাতে আমাদের একটা চৌবাচ্চা রিলেটেড ম্যাথ দেওয়া আছে। একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে 20 মিটার। একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার দেওয়া আছে, তার ব্যাস দেওয়া আছে 2 মিটার। এটা কিন্তু ব্যাসার্ধ না, ব্যাস। পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে, পানিপূর্ণ কুয়ার গভীরতা সিলিন্ডার আকৃতি আমরা ধরবো। এটা দেওয়া আছে 2 মিটার। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 5 হর্স পাওয়ার একটা পাম্প লাগানো হলো। তাহলে 5 হর্স পাওয়ার এর একটা পাম্প লাগানো হলো। অর্ধেক পানি তোলার পরে পাম্পটা নষ্ট হয়ে গেল। ওকে, বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরেকটা পাম্প লাগানো হলো। আচ্ছা, এই জায়গাগুলোতে তোমরা ফার্স্টেই যেটা নজর দিবা সেটা হচ্ছে পাম্প, আমাদের কুয়াটা কি খালি ছিল? আমাদেরকে কি ফিল আপ করতে বলছে, নাকি ফিল আপ করা একটা কুয়া খালি করতে বলছে? এটা একটু মাথায় রেখো। আমাদের বলতেছে একটা পানিপূর্ণ, তার মানে আমরা আর কোথাও যাব না, আমাদের বলতেছে পানিপূর্ণ কুয়া খালি করতে হবে। তাহলে এটা আগে থেকেই পূর্ণ আছে, তাহলে আমরা যে উচ্চতা গড় সরণ বের করবো এটার সাথে এটা খুবই রিলেটেড এইচ বের করার জন্য। আচ্ছা, শুরুতে বললো প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ বের করো। আমরা সম্পাদিত কাজের জন্য একটাই সূত্র জানি, সেটা হচ্ছে W = Fs। W = Fs সূত্র থেকে পাই W = mgh। পিছন থেকে যাও তাহলে বুঝতে সুবিধা হবে। W = mgh আমরা বের করব। mgh এর আমাদের g জানা আছে, h জানা আছে, g জানা আছে, দেন h আমরা বের করব। m কিন্তু জানা নাই। ভর, পানির ভর আমাদেরকে এখানে দেওয়া আছে শুধুমাত্র যে 20 মিটার গভীরতা, কুয়ার গভীরতা, ব্যাস দেওয়া আছে এত। আমরা পানির ভর এক্স্যাক্টলি দেওয়া নাই, পানির ভরটা আমাদের বের করতে হবে। তো এই জায়গায় বললো অর্ধেক পানি তোলার পরে পাম্পটা কিন্তু নষ্ট হয়ে গেল। আমাদের প্রথম পাম্প কতটুকু কাজ করলো? প্রথম পাম্প অর্ধেক পানি তোলার পরে পাম্পটা নষ্ট হয়ে গেল। এটা যদি আমাদের কুয়া হয়, কুয়ার জন্য অর্ধেক পানি তোলার পরে পাম্পটা নষ্ট হয়ে গেল, অর্ধেক পানি। তাহলে অর্ধেক পানির জন্য আমাদের উচ্চতা হবে হাফ অফ টোটাল যে এই উচ্চতা ওটা। তাহলে পানির গভীরতা দেওয়া আছে 20 মিটার। এক্ষেত্রে পানির যে ব্যাসার্ধ এটা হচ্ছে আমরা বের করলাম 1 মিটার, 2 দ্বারা ভাগ করে। প্রথম পাম্পের ক্ষেত্রে পানির আয়তন আমরা বের করব। আমরা জানি B = πr²h। এক্ষেত্রে πr²h এর মান হলো কত? হাফ। এক্ষেত্রে আমাদের হাফ অফ h, কারণ এক্ষেত্রে আমাদের অর্ধেক পানি হবে। তো L/2 দিল এই জায়গাটাতে, 10 হবে আলটিমেটলি 31.416 মিটার কিউব। ভলিউমের একক মিটার কিউব হয়। দেন উত্তোলিত পানির ভর m = b রো। m = হয় কি? b রো। উত্তোলিত পানির ভর m = b রো বা রো বি। আমরা জানি আমরা ঘনত্বের সাথে ভলিউম গুণ দিলে আমরা পানির ভর পেয়ে যাই। এক্ষেত্রে পানির ভর ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এবং পেয়ে গেলাম কেজিতে পানির ভর গেল। তাহলে পানির ভর বের করাটা খুবই সহজ। আমরা জাস্ট আয়তন বের করে ঘনত্বের সাথে গুণ দিয়ে দিলে বের হয়ে যায়। এখন মেইন কাজ যেটা, সেটা হচ্ছে গড় সরণ বের করা। এখানে যে অর্ধেক পানি আমাদেরকে বলল
অর্ধেক পানি তোলার পরে পাম্পটা নষ্ট হয়ে গেল, ওই অর্ধেক পানির গড় সরণ কতটুকু, ঠিক আছে। তো এই জায়গায় আমাদের পুরো কুয়ার গভীরতা হচ্ছে কত মিটার, 20 মিটার। পুরো কুয়ার গভীরতা 20 মিটার। অর্ধেক কুয়ার গভীরতা হচ্ছে কত মিটার, অর্ধেক কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার। এই জায়গাটাতে আমরা যখন পানির চিন্তা করতেছি, একটা পাম্প যখন কাজ করে আমরা জানি এখানে অসংখ্য পানির অণু আছে, তাই না। এই জায়গাটাতে অসংখ্য পানির অণু আছে। তো এই জায়গাটাতে আমরা যখন পাম্প দিয়ে একটা পাম্প কাজ করতেছে, একটা ইঞ্জিন যখন কাজ করতেছে, তখন আলটিমেটলি সে এখান থেকে পানি নেওয়া শুরু করলো। তাহলে এইখানে যে পানির অণু আছে এটার যে সরণ এটা হচ্ছে কত মিটার, 10 মিটার হবে। এখানে যে পানির অণু আছে এটার যে সরণ এটা হবে 0 মিটার হবে। এই জায়গায় পানির অণু আছে এটা আবার অন্যরকম হবে। তাহলে এখানে এক একটা পানির অণুর জন্য সরণ কিন্তু এক এক রকম। তো আমরা এত হ্যাসেলে যাব না, আমরা কি করব, আমরা একটা গড় সরণ চিন্তা করব। মানে আমরা একটা মাঝখানে এমন একটা বিন্দু চিন্তা করব, এই যে আমরা মাঝখানে এমন একটা বিন্দু চিন্তা করব, যে বিন্দুটা যদি আমরা মাঝখান থেকে সরাই নিতে পারি, এই বিন্দুটা হচ্ছে আমাদের একদম মাঝখানে একটা বিন্দু। তো এই বিন্দুটাকে যদি আমরা এখান থেকে একদম তুলে নিতে পারি, আমরা চিন্তা করব যে সকল পানির অণু একসাথে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই বিন্দুটাই হচ্ছে আমাদের মানে সকল পানির প্রতিনিধিত্বকারী একটা মানে উচ্চতা আমরা চিন্তা করতে পারি। তো এক্ষেত্রে আমাদের গড় সরণ বের করতে হবে। তো গড় সরণের জন্য আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে পানির উপরিতলের উচ্চতা ডিভাইডেড বাই পানির নিচের স্তরের উচ্চতা। তো যখন আমরা লিখব এই স্তরের যে একদম নিচের স্তর যে পানির বিন্দু সেটা কত মিটার উচ্চতা পাড়ি দিতে হবে, এই যে টোটাল 10 মিটার উচ্চতা, 10 মিটার উচ্চতা। এখানে যে পানির উপরের স্তরের পানি আছে সেটা কত মিটার উচ্চতা পাড়ি দিতে হবে, 0 মিটার উচ্চতা, ডিভাইডেড বাই 2 কত হয়, 5 মিটার। এটা হচ্ছে আমাদের গড় সরণ। এখানে যেভাবে করলে করুক, ডাজেন্ট ম্যাটার, আনসার এভাবে মিলে যাবে সব সময়। তাহলে মনে রাখবা যে পানির উপরিতলের উচ্চতা ডিভাইডেড বাই পানির নিচের যে নিচের স্তরের উচ্চতা ডিভাইডেড বাই 2, ঠিক আছে। উপর প্লাস নিচ ডিভাইডেড বাই 2, এভাবে আমরা গড় সরণটা বের করব। আমাদের সময়তে কাজের পরিমাণ আছে W=mgh= এত জুল, ওকে। আচ্ছা, তো এরপর আমরা গড় সরণ বের করে W=mg সূত্রে বসে দিলে আমাদের কাজের পরিমাণ বের হয়ে যায়। এরপর আসো প্রথম এবং দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কি না আমাদের যাচাই করতে হবে, ওকে। তো এখানে বললো প্রথম পাম্পটা নষ্ট হয়ে গেল অর্ধেক পানি তোলার পরে, এরপরে দ্বিতীয় পাম্পটা লাগাইলা, দ্বিতীয় পাম্পটা আমাদের একই ক্ষমতা সম্পন্ন আরেকটা পাম্প লাগানো হলো, তাহলে 5 হর্স পাওয়ারের এই পাম্পই লাগানো হলো। আবার ওই 5 হর্স পাওয়ারের পাম্পের আমাদের একই সময় লাগবে কিনা এটা একটু যাচাই করে দেখতে হবে। তো আমরা অলরেডি প্রথম পাম্পের জন্য বের করে ফেলেছি কাজের পরিমাণটা, তাই না। কাজের পরিমাণটা বের করে ফেলেছি। আমরা কাজের পরিমাণ থেকে এখন বের করতে হবে সময়টা। আমাদের যেহেতু ক্ষমতা দেওয়া আছে এই জায়গায় বলতেছে প্রথম পাম্পের ক্ষমতা, আমাদের দুটো পাম্পের ক্ষমতাই কিন্তু 5 হর্স পাওয়ার। হর্স পাওয়ার থেকে যখন আমরা ওয়াটে নিব, আমরা জানি 1 হর্স পাওয়ার সময় 746 ওয়াট, আমরা ওয়াটে নিলে 3730 ওয়াট পাই। উভয় ক্ষেত্রে উত্তোলিত পানির ভর আছে এত কেজি। তো প্রথম ক্ষেত্রে গড় সরণ আমরা পেয়েছি 5 মিনিট, দ্বিতীয় ক্ষেত্রে গড় সরণ আমরা বের করব, সমস্যা নেই। আমরা প্রথম ক্ষেত্রে যদি ক্ষমতাটা বের করি P=W/T, তো এক্ষেত্রে আমাদের টি যদি আমরা বের করি আমাদের সময় লাগবে T= হবে আমাদের আলটিমেটলি পি, আমাদের টি যদি এই পাশে যায় পি, তাহলে W/P হয়ে যাবে, তাই না। W/P হয়ে যাবে। W= আমরা জানি mgh ডিভাইডেড বাই পি। তাহলে এম এর মান জানি, জি এর মান জানি, আমাদের এইচ এর মান জানা আছে, সবগুলো জানা আছে, জাস্ট বসা দিয়ে আমাদের বের হয়ে গেল। এবার দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আসো। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আমাদের W=mgh, এখানে এইচ কিন্তু আমাদের জানা নাই, এইচ বের করতে হবে দ্বিতীয় পাম্পের জন্য। দ্বিতীয় পাম্পের জন্য আমাদের এইচ বের করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় পাম্পের জন্য যে এইচ সেটা হলো আমাদের বের করতে হবে। তো দ্বিতীয় পাম্পের জন্য খেয়াল করো এই জায়গাটাতে আমাদের বলো অর্ধেক পানি তোলার পরে তো প্রথম পাম্পটা নষ্ট হয়ে গেল, তার মানে পানি অবশিষ্ট আছে এগুলো অবশিষ্ট আছে। তাহলে এগুলো আমাদের উপরের স্তর উচ্চতা কত, এখানে এটা পুরোটা কত, পুরোটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 10 মিটার, নিচেটা হচ্ছে 10 মিটার। তাহলে এই পানির উপরিত স্তরের উচ্চতায় কতটুকু পথ পাড়ি দিতে হবে, 10 মিটার উচ্চতা, জাস্ট উপরে এতটুকু 10 প্লাস নিচের স্তরকে কতটুকু পাড়ি দিতে হবে, একদম 20 মিটার পুরোটা উচ্চতায়। 20 ডিভাইড বাই 2 কত হয়, 30/2 = 15 মিটার, ঠিক আছে। এই যে 15 মিটার মিলে গেল, এখানে অন্য কোনো সেটা ইউজ করছে 15 মিটার। তো এই যে এইভাবে আমরা এখানে 15 মিটার ধরলাম, এখানে 5 দিছে, ভুল দিছে, আসলে W/15 হবে, দেন আমাদের এত সেকেন্ড হয়, ঠিক আছে। এভাবে আমাদের দেখা যাবে যে এই যে W=PT সূত্র দিয়ে আমরা এখানে এত সেকেন্ড সময় পাচ্ছি, মানে দ্বিতীয় ক্ষেত্রে আসলে বেশি সময় লাগবে, বুঝে গেছে। তো এইভাবে কিন্তু আমরা এটা সলভ করতে পারি।
ওকে, তাহলে আমরা এখন এই পর্যায়ে বলবিদ্যা অধ্যায়টা সিকিউ সলভে যাচ্ছি। ওকে, তো বলবিদ্যা থেকে আমাদের যে অংশ থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে থাকে সেটা হচ্ছে ব্যাংকিং কোন রিলেটেড। তাছাড়াও আমাদের যেহেতু এইচএসসিতে কৌণিক গতিটা ইনক্লুডেড, কৌণিক গতি রিলেটেড বেশ কিছু ম্যাথও আমাদের আসে। তো যদি আমরা ব্যাংকিং কোন রিলেটেড একটা ম্যাথ দেখি, এই জায়গায় আমাদের 2 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে রাস্তার কোনো এক বাঁকের ব্যাসার্ধ 50 মিটার। কোনো এক বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 50 মিটার। তো রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য 0.5 মিটার। উভয় পাশের যে উচ্চতা এটা হচ্ছে 0.5 মিটার। এটা যদি আমাদের রাস্তা হয়, এটা যদি মাটি হয়, এটা হচ্ছে রাস্তার মাটি থেকে উচ্চতা, ঠিক আছে? তো এক্ষেত্রে রাস্তার প্রস্থ হচ্ছে 5 মিটার। রাস্তার প্রস্থ হচ্ছে কত? 5 মিটার। রাস্তার প্রস্থ হচ্ছে 5 মিটার। রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ কত বের করতে হবে আমাদের, ঠিক আছে? তো আমরা যদি বিষয়টা একটু আঁকি, এটা হচ্ছে আমাদের রাস্তার প্রস্থ বোঝাচ্ছে, এই যে অংশটা, এই অংশটা রাস্তার প্রস্থ, মানে আমাদের রাস্তাটা হবে মূলত এইরকম। এটা যদি হয়, এটা হচ্ছে মূলত রাস্তা হবে, এইটা হবে আমাদের রাস্তা, বাঁক থাকবে অবশ্যই, এটা আমাদের রাস্তা। তো রাস্তার প্রস্থ হচ্ছে 5 মিটার, রাস্তার প্রস্থ হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 0.5 মিটার এবং এটা হচ্ছে আমাদের টিটা। তো রাস্তার প্রস্থ হচ্ছে 5 মিটার, উভয় পাশের উচ্চতার পার্থক্য হচ্ছে 0.5 মিটার। এটা হচ্ছে আমাদের উঁচু করার ফলেও কতটুকু হলো, এটা হচ্ছে ভূমির উচ্চতাটা 0.5 মিটার। এটা হচ্ছে ব্যাংকিং কোণ বা টিটা, আমরা এখানে জানি ব্যাংকিং কোণ টিটা। তো সাইন থিটা ইকুয়াল টু x/d হয় লম্ববায়ু ত্রিভুজ, এক্ষেত্রে আমরা টিটা পাইলাম 5.74 ডিগ্রি। তো উদ্দীপকের রাস্তা 108 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নিরাপদ গাড়ি চালানো সম্ভব কিনা আমাদের বের করতে হবে। তো আমরা জানি এখানে একটাই সূত্র কাজ করে, এটা হচ্ছে tan θ = b²/rg। গ অংশ হতে আমরা পাই ব্যাংকিং কোণ = এত। তো রাস্তার বাঁকের ব্যাসার্ধ আমরা জানি কত? 50 মিটার। আমরা বাঁকের ব্যাসার্ধ দেওয়াই দিল, এখানে 50 মিটার বাঁকের ব্যাসার্ধ, এবং tan θ = b²/rg হয়। tan θ = b²/rg। যেখানে আমাদের বি বের করলাম, বি যদি এই পাশে নিয়ে আসি √/rg ইন্টু tan θ, আমরা b² বি করে এই পাশে √/ নিয়ে আসলাম। এত এমএস ইনভার্স হয় বা কিলোমিটার নিলে 25.27 কিলোমিটার পার আওয়ার হয়। তো এই রাস্তায় সর্বোচ্চ এত কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালানো সম্ভব, বাট আমাদের বলতেছে 108 কিলোমিটার। হ্যাঁ, এটা ইম্পসিবল, এটার ক্ষেত্রে গাড়ি চালানো সম্ভব না। এরপরে যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, এই জায়গায় আমাদের বলা হচ্ছে যে m বরের একটা বস্তুর m2 বরের একটা বস্তু 0.21 কেজি, এবং এটা হচ্ছে b2 ব্যাগ, b2 ব্যাগে এটা যাচ্ছে, এবং 100 ms ইনভার্সন তার ব্যাগ দেওয়া আছে। m1 বরের একটা বস্তু 2 কেজি। দেন এটা হচ্ছে আমাদের সংঘর্ষ হইলো তাদের মাঝে, এই যে তাদের মাঝে সংঘর্ষ হইলো, এটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা। ওকে, এটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা, এবং এটা হচ্ছে সংঘর্ষের ফলে এটা এইদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এবং তাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে m1 এবং m2। তো এটা হচ্ছে 1 কেজি 1 কেজি। উদ্দীপকের থেকে প্রতিক্রিয়া বল বা F1 বের করতে হবে। তাহলে এখানে F1 প্রতিক্রিয়া বল কতটুকু দিল প্রথম বস্তুটা, দ্বিতীয় বস্তু তো একটা বেগে গতিশীল, তাই না? তাহলে আসলে যদি আমি বিষয়টা কথায় একবার এক্সপ্লেইন করি, এই জায়গায় m1 বরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, m1 বরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, m2 বরের একটা বস্তু যেটার বড় হচ্ছে 0.1 কেজি, এটা 100 ms ইনভার্স ব্যাগ নিয়ে প্রথম বস্তুকে ধাক্কা দিল, ঠিক আছে? ধাক্কা দিল। তো এখানে প্রথম বস্তু যে প্রতিক্রিয়া বল সৃষ্টি করলো তার ওজনের জন্য ওটা আমাদের বের করতে হবে মূলত। এরপরে এখানে আমাদের দুইটা বস্তু সংঘর্ষের কারণে দুই দিকে চলে যাচ্ছে, এটাই আমাদের পরবর্তী কন্ডিশন। আচ্ছা, এরপর প্রতিক্রিয়া বল F1 বের করতে হবে। তো আমরা যদি বলি সংঘর্ষের সময় হচ্ছে টোটাল t সেকেন্ড, এখানে 4 সেকেন্ড যাওয়ার সংঘর্ষটা হয়েছিল এই জায়গাটাতে, আমাদের সংঘর্ষের সময়কাল হচ্ছে, সংঘর্ষের সময় হচ্ছে 4 সেকেন্ড। সংঘর্ষের পূর্বে কন্ডিশন, সংঘর্ষের সময়, সংঘর্ষের পরে। এরপরে প্রতিক্রিয়া বল F1 m2 এর উপর কাজ করে, প্রতিক্রিয়া বল F1টা m2 এর উপর কাজ করে। আমরা জানি m2 এর ভরবেগের পরিবর্তন, মানে m1 বস্তুর স্থির অবস্থা আছে, m2 বস্তুটা যখন আসতেছে, তো এই m1টাই তো m2 এর উপর কাজ করলো প্রতিক্রিয়া বলটা। m2 ভরবেগের পরিবর্তনের হারই হবে F1, মানে আমরা জানি ভরবেগের পরিবর্তনের যে হার, এটাই হচ্ছে মূলত আমাদের F1 বা ফোর্স 1, যতটুকু বল সে দিল প্রতিক্রিয়া বল, ভরবেগের পরিবর্তন হয় তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। দ্বিতীয় সূত্র থেকে আমরা এটাই তো জানি, তাই না? এই যে ভরবেগের, এটা হচ্ছে আদি ভরবেগ, এটা হচ্ছে আদি ভরবেগ mb, ভরবেগের পরিবর্তনের হার মানে সময় দ্বারা ভাগ, এটাই তো হচ্ছে f।
হ্যাঁ, বর্গের পরিবর্তনের হার আমাদের প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এখানে বর্গের পরিবর্তনের হারে হচ্ছে F1, এক্ষেত্রে F1 সমান M2 B2 F বা M2, মানে বর্গের পরিবর্তনটা আমরা বের করলাম। প্রথম বস্তু বর্গের কত হলো মাইনাস দ্বিতীয় বস্তু বর্গের কত হলো ডিভাইডেড বাই টি, সময়ের দ্বারা ভাগ করে আমরা হারটা বের করলাম। তো আমাদের বের হয়ে গেল প্রতিক্রিয়া বল বা F এর ভ্যালু। ঠিক আছে, এরপরে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, এটা আমাদের বের করতে হবে। তাহলে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের সময়, সংঘর্ষের পরে আমাদের দুটো কন্ডিশনে কাজ করতে হবে, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে। আচ্ছা, তো আমরা জানি একটা সংঘর্ষ কখন এটা স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক হয়। সংঘর্ষের পরে যদি আমাদের গতিশক্তির যে সমতা, গতিশক্তি যদি আমাদের ধ্রুব থাকে তাহলে আমরা বলবো এটা স্থিতিস্থাপক, গতিশক্তি যদি ধ্রুব না থাকে এটা অস্থিতি সংঘর্ষ হয়। তো এক্ষেত্রে আমাদের সব কিছুই দেওয়া আছে এই জায়গাটাতে। আমাদের B2F দেওয়া আছে, প্রথম বস্তুর যে ব্যাগ, দ্বিতীয় বস্তুর যে ব্যাগ হবে এটা দেওয়া আছে, বাট প্রথম বস্তুর যে ব্যাগ এটা কিন্তু দেওয়া নাই। M1 বস্তুর যে ব্যাগ এটা আমাদের একটু বের করতে হবে, B1 অফ F। হ্যাঁ, B1 অফ F। তো আমরা জানি M1 U1 M2 U2 এই সূত্রটা এখানে দেওয়া আছে, আমাদের সব মান দেওয়া আছে, সব মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে। আমাদের নাই একমাত্র B1F বা প্রথম বস্তুর যে শেষ বেগ উঠা, প্রথম বস্তুর শেষ বেগ কিন্তু জানা নাই। প্রথম বস্তুর শেষ বেগ যদি আমরা এবার বের করি ক্যালকুলেশন করে, তাহলে এটা আসে 9.50 ms/1। তো এক্ষেত্রে আমাদের যদি আবার বস্তু দ্বয়ের সংঘর্ষের পূর্বের গতিশক্তি আমাদের বের করতে হবে, সংঘর্ষের সময় আলটিমেট কিছু করতে হবে না, সংঘর্ষের পূর্বে যে গতিশক্তির সমষ্টি, তাহলে প্রথম বস্তুর গতিশক্তির সমষ্টি হাফ অফ mv², আমরা জানি এটা হচ্ছে প্রথম বস্তুর জন্য, দ্বিতীয় বস্তুর জন্য হাফ অফ আওয়ার m2 b2²। এভাবে আমরা তাহলে দুই ক্ষেত্রে দুইবার বের করে আলটিমেটলি যাচাই করতে হবে। তো এই জায়গায় ইকুয়াল হাফ অফ m1 b1² হাফ অফ m2 b2²। এই ক্ষেত্রে আমাদের b=0, প্রথম বস্তু কিন্তু স্থির অবস্থায় ছিল, দ্বিতীয় বস্তু এটাকে আঘাত করছে, b2 100 ms/s আগে 100 জুল হয়। বস্তুর সংঘর্ষের পরে, সংঘর্ষের পরের ব্যাক আমরা বের করলাম প্রথম বস্তুর জন্য, দ্বিতীয় বস্তুর ব্যাকটা দেওয়া আছে আমাদের এখানে। তাহলে এই ক্ষেত্রে হাফ অফ m2 b2², এটা মাইনাস কেন, মাইনাস যে এই জন্য কারণ ব্যাকটা বিপরীত দিকে, ওই জন্যই। ঠিক আছে, এটা হচ্ছে 496। তাহলে এক্ষেত্রে যেহেতু সংঘর্ষের আগে এবং পরে গতিশক্তি সমান না, তাহলে আমাদের এক্ষেত্রে গতিশক্তির যে স্থিতিস্থাপক, এটা স্থিতিস্থাপক না, আলটিমেটলি সংঘর্ষটা অস্থিতিস্থাপক হবে। ওকে, তো এই জায়গায় আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, আমাদের বলা হচ্ছে অন্য টাইপের ম্যাথ। আচ্ছা, এটাই দেখি। এই জায়গায় বলা আছে মিটার গ্যাস এবং ব্রড গ্যাস দুইটা রেল লাইনের দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যথাক্রমে 0.8 মিটার এবং 1.3 মিটার। যে স্থানে বাঁকের ব্যাসার্ধ 500 মিটার, ওই স্থানে লাইনগুলোর মধ্যে উচ্চতার পার্থক্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 11.37 সেন্টিমিটার। মিটার গ্যাস এবং ব্রড গ্যাস রেল লাইনের দুটো দাতব পাতের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। হ্যাঁ, দাতব পাতের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এটা যদি আমাদের দুটো লাইন হয় এদের মধ্যবর্তী দূরত্বটা আমাদের দেওয়া আছে। যে স্থানে আমাদের বাঁকের ব্যাসার্ধ 500 মিটার, এখানে যে একটা বাঁক তৈরি হচ্ছে, এই বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 500 মিটার, এই স্থানে বাঁকের যে ব্যাসার্ধ এটা হচ্ছে 500 মিটার। তো ওই স্থানে লাইনগুলোর মধ্যে উচ্চতার পার্থক্য, এখানে আমাদের লাইনগুলোর মাঝে উচ্চতার পার্থক্য আমরা জানি থাকতে হবে, যেহেতু বাঁক নিবে 7 সেন্টিমিটার হচ্ছে আমাদের। দেন আরেকটার ক্ষেত্রে ব্রড গ্যাসের ক্ষেত্রে 11.37 সেন্টিমিটার। প্রথম লাইনের ব্যাংকিং কোণ বের করতে হবে। তো ব্যাংকিং কোণের জন্য আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলাই ঠিক আছে। আমাদের এক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা 7 সেন্টিমিটার। ঠিক আছে, উচ্চতা 7 সেন্টিমিটার, এই জায়গায় 7 সেন্টিমিটার দেওয়া আছে। প্রশস্ত মানে আমাদের প্রস্থ কত, এইটা যদি আমাদের রেল লাইন হয়, এইটা এবং এইটা, এই দুই কেটে রেল লাইনে এটা হচ্ছে আমাদের প্রস্থ বোঝাবে 0.8 মিটার, সেন্টিমিটারে দেওয়া ছিল। ব্যাংকিং কোণ আমরা বের করব, ব্যাংকিং কোণ টিটা আমরা বের করবো এই জায়গাটা থেকে। টিটা হবে tan θ = আমাদের লম্ব বাই ভূমি, সূত্রটা দিলে আমাদের বেরিয়ে যাচ্ছে। লম্ব হলো h এবং l হচ্ছে আমাদের ভূমি, 0.0875 হয়। এখন আমরা যদি টিটা বের করি, tan টিটা থেকে টিটা = 5 ডিগ্রি আসে, ব্যাংকিং কোণ এত। এরপরে যদি এখানে দ্বিতীয় ম্যাথে বলা হচ্ছে কোন লাইনে রেল গাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে, tan θ = v² দিয়ে বি এর ভ্যালু দুই ক্ষেত্রে বের করে দেখাতে হবে কোন ক্ষেত্রে আসলে বাঁক বেশি নিতে পারবে। তো এক্ষেত্রে যদি এটা আমরা করতে না চাই, যেহেতু আমাদের এখানে ব্যাগের
ভ্যালু আলাদাভাবে বের না করে, তাছাড়া আর এবং জি এই আলাদাভাবে বের না করে আমরা অনুপাত দিয়েও বের করতে পারি। অনুপাত দিয়ে বের করে দেখালেও কিন্তু চলবে। তো বাঁকের ব্যাসার্ধ উভয় ক্ষেত্রে সেম 500 মিটার, এবং অভিকর্ষ তদন্ত জানাই আছে। প্রথম ব্যাংকিং কোণ হচ্ছে এত, দ্বিতীয় ব্যাংকিং কোণ বের করতে হবে, তাও 5 ডিগ্রি হয়। তো বাঁকও সেম, আমাদের এক্ষেত্রে ব্যাংকিং কোণও সেম, আলটিমেটলি একই হবে। দেখা যাক এটা এবার। প্রথম লাইনে সর্বোচ্চ গতি বি1 ধরলে, দ্বিতীয় লাইনে সর্বোচ্চ গতি বি2, তাহলে আমরা tan θ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর জি, এটা লিখতে হবে বি স্কোয়ার বাই আর জি। এটা যদি বি1 দাও, অপরটা হবে বি2, তাহলে একে অপরটাকে ভাগ দাও, θ1 এবং θ2 যেহেতু সেম, তাহলে আমাদের আলটিমেটলি বি1 এবং বি2 সেম হবে। বি1 এবং বি2 সেম হবে, তাই এখানে সমান দ্রুততার সাথে ভাগ নিতে পারবে, কেউ বেশি বা কেউ কম হবে না, যেহেতু তাদের আলটিমেটলি ব্যাংকিং কোণও সমান, বাঁকের ব্যাসার্ধও সমান, আর এর ভ্যালু, তাই একই হবে।